দর্শক স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত টক শো সংলাপ প্রতিদিনের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত সমসাময়িক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করে থাকি। আজও আমরা তেমন কিছু টপিক নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য দুজন অতিথি আছেন স্টুডিওতে, পরিচিত হয়ে নিব। আমার বাম দিকে আছেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, বিএনপি সংসদ সদস্য, কুমিল্লা ২ আসন, এবং ডানে আছেন জনাব সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য, গাজীপুর ৪। আপনাদের দুজনকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল চলে এসেছে, বিজেপি সেখানে জয়ী হয়েছে। প্রথমে যদি সেলিম ভাই আপনার কাছে আসি, যে এই নির্বাচন একটা জেনারেল কোয়েশ্চেন দিয়ে শুরু করি, তারপর আমরা হয়তো বিশ্লেষণ করতে পারবো, যে এই নির্বাচনের ফলাফলে, যদিও ইটস টু আর্লি মেবি, কিন্তু বাংলাদেশের মানে কোনোভাবে প্রভাবিত হবে কিনা এই ফলাফলের উপর, বা প্রভাবটা কিভাবে পড়তে পারে, আপনার কি মনে হয়? আসলে যে নির্বাচনটি হয়েছে পশ্চিমবঙ্গে, এবং সেই নির্বাচনে আমি যতটুকু আমরা এই পর্যন্ত জানতে পেরেছি যে 202টি আসনে বিজেপি বিজয় লাভ করেছেন এবং 81টি আসনে মমতা ব্যানার্জির যে আপনার তৃণমূল কংগ্রেস সেটা জয় পেয়েছে। তো সেখানে আপনার বাংলাদেশে এটার উপর যে খুব একটা প্রভাব পড়বে সেটা এরকম কিছু মনে করি না, কারণ দুই দেশ, জি, সেই তাদের দেশ তারা পরিচালনা করবে, তাদের ফরেন পলিসি একরকম থাকবে, আমাদের ফরেন পলিসি যেরকম আছে, এতে করে আমি মনে করি না সেরকম কোনো প্রভাব বিস্তার করবে। কারণ আপনি দেখেছেন যে যখন পশ্চিমবঙ্গে আপনার পুরো ইন্ডিয়াতে যখন বিজেপি ক্ষমতায় আসলো, তখন অনেকে মনে করেছিল যে বিজেপি যেহেতু ক্ষমতায় আসছে বিএনপির জন্য খুব একটা ভালো কিছু হবে, কিন্তু তাকে হয়েছে তা কিন্তু হয়নি, কারণ তাদের ফরেন পলিসিটা একরকম। তো সুতরাং আমরা এখানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আমরা পর্যবেক্ষণ করছি এবং আমরা আমাদের কাজ করব। আমরা যদি সঠিক পথে থাকি, সুতরাং ইন্ডিয়ান যে আপনার জনগণও কিন্তু চায় যে ভালোভাবে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক থাকুক, এটা অনেকেই চায়। কিন্তু আমরা এই নির্বাচনে যেটা দেখলাম যে আপনার নির্বাচনের পরে যে সহিংসতা এবং আমাদের মুসলমানদের উনি কিন্তু বলেছেন উনি পরাজয়টা কারণ মুসলমানদের বাড়ি করে যেভাবে হামলা করেছে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা যদি আপনার বাংলাদেশে হতো তাহলে কিন্তু তুলকালাম কাণ্ড ঘটে যেত ইন্ডিয়াতে। কিন্তু দেখেন আমরা কত মানে সহ্যের পরিচয় দিচ্ছি, ধৈর্যের পরিচয় দিচ্ছি। আপনি জানেন যে 1990-তে যখন গণ অভ্যুত্থান হয়, সেই সময় কিন্তু আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া উনি এমনভাবে আমাদেরকে পরিচালনা করেছেন যে আমরা সহিংস কোনো আচরণ করতে উনি দেয়নি, এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছেন সরকারকে। পরবর্তীতে 2001-এ যখন আমরা আবার ক্ষমতায় আসি, তখনও কিন্তু ম্যাডাম একইভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এবং সহযোগিতার কথা বলেছেন, আমরা সহযোগিতা করেছি, সহিংস কোনো আচরণ আমরা করতে দেইনি। এবারও দেখেন যে ঘটনা, বিগত 17 বছর যে ফেসিস্ট সরকারের আমলে যেভাবে আমরা নির্যাতিত হয়েছি, অনেকে মনে করেছেন যে এই পতনের পরে এই ফেসিস্ট সরকারের অনেক কিছু হয়ে যাবে। 5ই আগস্টে কিন্তু আমরা বাড়িঘর পাহারা দিয়েছি, হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছি, এবং থানাগুলি আমরা অনেক ক্ষেত্রেই পাহারা দিয়েছি, আপনার ইউনো অফিস, সরকারি অফিসগুলিকে আমরা পাহারা দিয়েছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব ওইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছিল কোনো রকমের সহিংস ঘটনা যাতে না ঘটে। কী ধরনের ঘটনা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, যে 17 বছর দেশ চালানোর পরে যেই সরকার প্রধান পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তারপরে পরিস্থিতি কীরকম হওয়ার কথা, কিন্তু সেগুলি কিন্তু আমরা হতে দিইনি। এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা সব কিছু মানুষের পাশে দাঁড়ান, এবং আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। এরপরে আপনি দেখেছেন যে আমাদের যে হিন্দুদের যে পূজা মণ্ডপ হয়, পূজা অনুষ্ঠানগুলিতে উনি আমাদেরকে পাহারা দেওয়ার কথা বলে, আমরা গিয়ে ঠিকই সেখানে পাহারা দিই। কোনো পূজা মণ্ডপে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা ঘটতে দিই না। কিন্তু আজকে আমারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে আমি একজন মুসলমান, কিন্তু যেভাবে মুসলমানদের বাড়িঘরগুলি হামলা করেছে, অ্যাটাক করেছে, ধ্বংস করেছে আপনার, সেখানে কিন্তু তারা ওই রকম বাংলাদেশে আমরা যেরকম ধৈর্যের পরিচয় দিই, তারা কিন্তু সেই ধৈর্যের পরিচয়টা দেয়নি। এখান থেকেই কিন্তু এগুলি হয়। এই যে বাবরি মসজিদ নিয়ে যে ঘটনাগুলি ঘটেছিল, সেখানে যদি হিন্দুদের কোনো মন্দিরে যদি এরকম আঘাত আসতো, তাহলে কিন্তু আমাদের মুসলমানদের উপর আঘাত আসতো আপনার সেই ভারতে। কিন্তু দেখেন আমরা বাবরি মসজিদের পরও কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আমি এটা মনে করি যে এই
মানে আমাদের জনগণের মধ্যে আমরা অত্যন্ত ধৈর্যশীল জাতি। ইন্ডিয়াতে যা কিছু ঘটে এটা আমাদের উপর খুব একটা প্রভাব পড়বে না, যদিও একবারে পড়বে না বলাটা আবার অনেকে মনে করবে যে আমি বুঝি এক পক্ষে বলছি, কিছু তো হতেই পারে। তবে আমরা ইনশাল্লাহ যথেষ্ট মানে আশাবাদী এবং সতর্ক অবস্থানে থেকে এই ধরনের কোনো ঘটনা আমরা করতে দেব। জি সালাউদ্দিন ভাই, একই প্রশ্ন যদি আপনার কাছে, একই প্রশ্নই রাখবো যে এই নির্বাচনের ফলাফলে বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে কিনা, কি ধরনের প্রভাব পড়তে পারে? কারণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভরাডুবি বলতে পারি আমরা আসলে এটাকে, তো এটার ফলে কি বাংলাদেশ কোনো দিকে কি এটা সুবিধাজনক অবস্থায় আসলো নাকি, আপনার থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আমার অনেক সিনিয়র কিন্তু সৌভাগ্য, তিনি একজন শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। একই সাথে আপনাদের দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যে ভূমিধস বিজয় বলবো, এবং এটার সাথে আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন এটা অনেকটা বাংলাদেশের যে বিজয় এটার সাথে মিলে যায়। কিন্তু দেখেন বাংলাদেশের বিরোধী দলের আসন হলো ৭৭টা, আর ওইখানে বিরোধী দল এখন পর্যন্ত পেয়েছে ৮১টা, অলমোস্ট সেম। ওই দেশে মোট আসন ছিল ২৯৪টা, মানে কলকাতায়, আর বাংলাদেশে মানে আসন ছিল ৩০০। ২৯৪ আর ৩০০ অলমোস্ট মানে কাছাকাছি। সেখানে তারা পেয়েছে ২০৯টার মতো এখন পর্যন্ত, আর ওনারাও কিন্তু এরকম একটা বড় মেজরিটি তারা পেয়েছে। এইটা আমি বলবো এটার সাথে কিছুটা মানে স্ট্যাটিস্টিক্স মেলানো যায়, একটা সুযোগ আছে। এই নির্বাচনের একেবারে শুরু থেকেই যখন প্রচারণা শুরু হয়েছে, শুরু থেকেই মানে বিজেপির একটা মাস্টার প্ল্যান ছিল, বোঝা যায় নির্বাচনের প্ল্যানগুলোর মধ্যে কিভাবে এই জায়গাটাতে আঘাত হানা যায়। গত 15 বছর আমি বলবো যে মমতা ব্যানার্জি একেবারে ব্যাপক আধিপত্য তৈরি করেছে সেখানে। এই আধিপত্য তার যে এক ধরনের রাজত্বের মধ্য দিয়ে মানুষের উপর প্রভুত্ব কায়েম করা, সেটা কিছুটা ছিল। তবে আমি মনে করি কোনো জায়গায় কোথাও বিশেষ কিছু জেলায় তার একটা ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছিল। এটার কিছু মেরুকরণ, কিছু কেন্দ্রিকতা আছে। এসব মিলিয়ে এখানে গত নির্বাচনেও মানে কংগ্রেস ব্যাপক ভরাডুবি হয়েছে, এবং এবারে তো আরও বেশি ভরাডুবি কংগ্রেসের হয়েছে। কংগ্রেস যদিও মানে ইন্ডিয়ার বা ভারতের মেজর পার্টিদের একটা ছিল, বারবার রুলিং পার্টি ছিল, বাট তারা এই নির্বাচনে একটা বড় পরাজয় হয়েছে। আর পশ্চিমবঙ্গে একটা বড় ইস্যু কাজ করে হলো বামরা গত এই 15 বছর আগ পর্যন্ত যে একটা আধিপত্য তাদের ছিল, সেখান থেকে তারা কিন্তু অনেকটা পিছিয়ে তারা। কিন্তু তাদের যে বিশ্লেষণে নির্বাচনে ইন্ডিয়ার সাইড থেকে যদি বলি, ভারতের যে বিশ্লেষণ, তারা কিন্তু বলছে যে ওই পতনটার পরে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলেন, উনি সেখান থেকে আসলে ওই শিক্ষাটা উনি ঠিক মতো নেননি, যার কারণে ওটারই একটা পুনরাবৃত্তি হলো এই 2026। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই যে কোনো পরাজয়ের পিছনে মেজর কিছু ইস্যু থাকে, যে ইস্যুগুলো আসলে এফেক্ট করে। এটা নিঃসন্দেহে সেই ইস্যুগুলো হয়তো এখানে এফেক্ট তৈরি করেছে। তো আরেকটা ইস্যু, এটা আপনি দেখেছেন কিনা ইতিমধ্যেই, বিবিসি, CNN, রয়টার্স, AFP, এইগুলো আমি আস্তে একটু বিশ্লেষণগুলো দেখার চেষ্টা করেছি। বিশেষ করে মানে ইন্ডিয়ান যে ইয়েগুলো, NDTV নাম শুনেছেন, NDTV ইন্ডিয়াতে খুব পপুলার তারা একটা বিশ্লেষণ খুব বেশি করে দিচ্ছে। এবং বাংলাদেশে যে বড় ইস্যুগুলো যারা বিশ্লেষণধর্মী নিউজগুলো যারা করে, প্রথম আলো, চ্যানেল আই, আপনারাও করেন, চ্যানেল আই যারা আছে তারাও এটা বিশ্লেষণ করেছে। এবার নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোটার ছিল হলো 7,66,00,000। 7,66,00,000 ভোটারের মধ্যে এবার বিজেপি প্ল্যান করেই ভোটার সংখ্যা আবার একটু নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে কমিয়ে আনার বা একটা পরিশুদ্ধ করার একটা পরিকল্পনা তারা গ্রহণ করেছে। এবং এই ভোটার সংখ্যার প্রথম পরিকল্পনায় নিবিড় পুনর্বিবেচনা বলছে তারা, SPI এটা নাম দিয়েছে তারা, বিশেষ নিবিড় পুনর্বিবেচনা। এই বিশেষ নিবিড় পুনর্বিবেচনায় তারা খসড়া তালিকায় প্রথমত তারা একটা যাচাই করেছিল যে 58 লাখ মৃত এবং অবৈধ ভোটার আছে। তারা বলেছিল এই 58 লাখকে ধরে পরবর্তীতে একটা আইডিয়াই হয়েছিল যে 58 লাখ বা তার কাছাকাছি হবে। কিন্তু রহস্যজনকভাবে যখন ভোটার তালিকা প্রকাশিত হলো, 90,83,000 ভোটার বাদ পড়ে গেল।
এবং মেজর যেই একটা কোশ্চেন আসছে, ইন্টারন্যাশনাল সব নিউজগুলোতে বিশ্লেষণ এসেছে, এমনকি আমি বাংলাদেশের যে নিউজগুলো দেখলাম সেই নিউজগুলোতে বিশ্লেষণ এসেছে, বিশ্লেষণ বলছে যেই আসনগুলোতে মমতা ব্যানার্জি বা মানে তৃণমূল কংগ্রেস বারবার বিজয়ী এসেছে, এই আসনগুলোতে ভোটার সংখ্যা বেশি বাদ দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু মমতা একেবারে শুরু থেকে ব্যাপক প্রতিবাদ করে আসছিল। এবং এটা কোনো কোনো জায়গায় করাপ্টের কথা বলেছে, কোনো কোনো জায়গায় ম্যানিপুলেশনের কথা বলেছে, কোনো কোনো জায়গায় সিস্টেমেটিক একটা প্ল্যান বা আমি বলবো এক ধরনের মেকানিজমের কথা বলেছে। এইসবগুলো বলে তারা করেছে। দেখেন এটার একটা রিফ্লেকশন এই নির্বাচনে হয়েছে। কিন্তু দেখেন 25,000-এর বেশি ভোটার বাদ পড়েছে এই এসপিআর মধ্যে বা বিশেষ নিবিড় পরিচর্যার পুনর্বিবেচনার মধ্য দিয়ে। 25,000-এর বেশি বাদ পড়া ভোটারের যে সংখ্যা, এটা হলো 147টি আসন। 294-এর মধ্যে 147টি আসনে 25,000-এর ভোটার বেশি বাদ পড়েছে। সাউদ্দিন ভাই, আপনি আলোচনা করছিলেন, একটি পরিসংখ্যান দিচ্ছিলেন, আপনি এটা কন্টিনিউ করার আগে যদি একটু বলে দিই, যেহেতু আপনি মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসির যে বলছিলেন যে ওনাদের কি উদ্যোগ ছিল বা কিছু, ওনারা কিন্তু 2024-এর যে লোকসভা নির্বাচন সেটাতে কিন্তু ওনারা 42টি আসনের মধ্যে 29টিতে খুব মানে ভালোভাবে জয় পেয়েছিলেন, যেখানে আপনার বিজেপি কিন্তু 18 থেকে 12-তে নেমে গিয়েছিল। তো এই জন্যই এই বিশ্লেষণটা, এই কারণে আমরা হয়তো বলতে পারি যে তারপরে 23 মাসে এমন কি ঘটলো যে তাদের সাইড থেকে আসলে জনগণের ভোটটা চলে গেল এই পাশে। আপনি এখন যদি কন্টিনিউ করেন, আপনি যে পরিসংখ্যান। হ্যাঁ, দেখুন ইন্ডিয়াতে মানুষজন বেশি, কিন্তু মানে জনসংখ্যা বেশি। এই জন্য ইন্ডিয়ার রাজনীতিটা জনসংখ্যাকে ঘিরেই নিয়ন্ত্রিত হয়। বিশ্ব রাজনীতি ইন্ডিয়াতে আসলে খুব বেশি প্রভাব তৈরি করে না। বিশ্ব রাজনীতির প্রভাবটা আসলে মানে ইন্ডিয়ার একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছায় না। এমন ইন্ডিয়ার অনেক এরিয়াও আছে যে এরিয়া এখন পর্যন্ত বেশ রুরাল। সেই জায়গা থেকে ইন্ডিয়াতে আপনি বলবেন যে 24-এর যে নির্বাচন, এই 24-এর নির্বাচনেও কিন্তু এই নাগরিকত্ব আইন নিয়ে কিন্তু ব্যাপক তুলকালাম হয়েছে। সেই তুলকালামের প্রেক্ষিতে নির্বাচন নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং আন্তর্জাতিকভাবে এটা নিয়ে অনেক উদ্বেগের প্রকাশ করা হয়েছে। আমাদের অধ্যক্ষ সেলিম ভাই বলছিলেন যে মুসলমানদের জন্য যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটাও তখন কিন্তু এটা আরেকটু ভয়াবহ ছিল। এই পশ্চিমবঙ্গে যেমন ছিল, আসামে যেমন ছিল। যাই হোক, আমি আগে যেটা বলছিলাম যে দেখেন 25,000-এর বেশি ভোটার বাদ পড়েছে, এই ইয়েতে বাদ পড়েছে হলো 147টি আসনে, সেখানে বিজেপি জয় পেয়েছে 95টিতে। আর 15,000-এর বেশি ভোট মানে বাদ পড়েছে যে আসনগুলোতে, সেটা ছিল 67টি, সেখানে তারা ভোট পেয়েছে, বিজেপি আসন পেয়েছে 47টিতে। আবার প্রকারান্তরে দেখা যায় 13টি আসনে 5,000-এর কম ভোটার বাদ পড়েছে, এই সবকটি আবার তৃণমূল কংগ্রেস পেয়েছে। তার মানে যেখানে দেখা গেছে বাদ পড়া ভোটারের সংখ্যা কম, সেখানে তৃণমূলের বিজয়টা বেশি পেয়েছে। আরেকটা জিনিস দেখেন, তারা পরিকল্পনা করে তৃণমূলের যেই আসনগুলোতে অতীতের রেকর্ড ভালো, সেগুলোতে ভোটার সংখ্যা বেশি বাদ দিয়েছে তারা সেখানে। যেমন মুর্শিদাবাদ জেলায় 22টি আসন, 22টি আসন থেকে তারা প্রায় 5 লক্ষ ভোটার বাদ দিয়েছে। 5 লক্ষ ভোটার বাদ দেওয়ার কারণে 2021 সালের নির্বাচনে যেই মমতা ব্যানার্জির দল, তারা 22টি আসনের মধ্যে তারা 20টি আসন পেয়েছিল। হ্যাঁ, তার প্রায় মানে 85% বেশি তারা সেখান থেকে বিজয়ী পেয়েছিল। এবার এই সংখ্যাটা মমতা ব্যানার্জি নেমে এসেছে 9টিতে, কারণ তারা এখানে ভোটার সংখ্যা বেড়েছে। তাদের 24 পরগনা, এটাও মুর্শিদাবাদের কাছাকাছি জেলা, সেখানে আসন হলো 33টি। 2021 সালে মমতা ব্যানার্জি পেয়েছিল হলো 28টি, এবার মাত্র 8টি। এই যে বলা যায় যে মানে ভোটার সংখ্যার সাথে, ভোটার বাদ পড়ার সংখ্যার সাথে জয় পরাজয়ের একটা সম্পর্ক, এটা কিন্তু একেবারে এখানে অনেকটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে। মানে ওয়ান অফ দ্য মেজর আমি রোল প্লে করেছে আমি বলবো এখানে। এবার এবারের নির্বাচনে আরেকটা দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে আপনি খুব আশ্চর্য হবেন, 95% পর্যন্ত ভোট পড়েছে। আপনি খেয়াল করেছেন কিনা বিশ্লেষণে দেখবেন 95% ভোট পড়েছে। পৃথিবীর ইতিহাসে আপনি 10টা নির্বাচন খুঁজে পাবেন না। এবং যেই 10টা বা এটা বাদ দিয়ে আর 9টার কথা যদি বলেন, এই 9টা সবগুলোর ব্যাপারে ম্যানিপুলেশনের অভিযোগ আছে। এটার উপস্থিতির সংখ্যা, এটা একেবারে খুব দেখি। আমরা যে নির্বাচন ইলেকশন করেছি, এবার ছিল হলো আমি বলবো বাংলাদেশের সবচেয়ে স্বতঃস্ফূর্ত নির্বাচন। সব দল মত সবাই মিলেমিশে এখানে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, জনগণের একটা রিফ্লেকশন ছিল। যদিও আওয়ামী লীগ না থাকার কারণে আওয়ামী লীগের একটা মেজর পোর্শন সেখানে হয়তো অংশগ্রহণ করেনি। সেটা যদি আমি 10% বাদও দেই,
তারপরেও ভোটার সংখ্যা কিন্তু বিপুল অংশগ্রহণ করেছে। আমি অন্তত আমার আসনে যদি দেখি যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা একটা ব্যাপক অংশগ্রহণ ছিল, এরপরেও কিন্তু আমরা এই 95% কাছাকাছিও যেতে পারিনি। সেক্ষেত্রে 95% অংশগ্রহণ করেছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করে, এবং সেটার আসলে রিয়েলিটি কতটুকু। এই কারণে মমতা ব্যানার্জি যে অভিযোগটা করছে, এই সব যদি আমরা মিলিয়ে একসাথে দেখি, এই অভিযোগের একেবারে অবান্তর এটা আমরা বলতে পারি না। আবার এরকম আমি বলবো তারা তো রুলিং পার্টি ছিল পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি রুলিং পার্টি ছিল, যদিও পুরো ইলেকশন ওয়াজ কোলাবোরেটেড বাই গভর্নমেন্ট, সেখানে মমতা ব্যানার্জির অংশগ্রহণটা খুব ছোট ছিল বা ছিলই না বলা যায়। এরপরেও কিন্তু তারা ক্ষমতায় থাকার কারণে তার একটা বড় ইস্যু ছিল, তারা সেখান থেকে এই ইস্যুগুলোকে আগেই বের করে নিয়ে এসে প্রয়োজনে ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারত। সেটা আপনি যেটা বলেছেন, মমতা ব্যানার্জির কিছু কর্মকাণ্ডের কারণেই হয়তো বা কিছু ভিতটা তারা ইতিমধ্যেই দুর্বল করে ফেলেছিল, সেই দুর্বলতার সুযোগ নিয়ে জনগণ এভাবে আপনি যেটা বলছেন এটা একটা কারণ আছে, যেটা নাম্বারটা আপনি দিলেন। সেলিম ভাই, আপনার কাছে যে আবার আসি, যেটা বলছিলাম যে উনি 15 বছর যে শাসন আমলের আগে বামপন্থীরা যেভাবে আমরা বলি যে জনমানুষের অসন্তোষ বুঝতে ব্যর্থ হয়েছিল, বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একই পথে হেঁটেছেন, এবং সেটার মধ্যে কিছু ঘটনা যেটা ওনার শাসন আমলে হয়েছে, তার মধ্যে আর.জি.কর হাসপাতালের যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড, তারপর শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের একটা রায় ছিল, সুশাসনের অভাব দেখা গেছে, সিন্ডিকেটের সংস্কৃতি এবং সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল, এবং 2011 থেকে এই যে শিক্ষা না নেওয়া, এটা হচ্ছে তাদের বিশ্লেষণ। এটা ভারত থেকে এসে আপনি কতটুকু একমত? আমি এটার সাথে একমত, এবং একমত বলতে গিয়ে আমি এখানে বলবো যে আরেকটা বিষয় এখানে খুব কাজ করেছে, সেটা হলো যে এই যে হিন্দুত্ববাদী যে স্লোগান তাদের, এটা দিয়ে কিন্তু, কারণ এটা তো হলো আপনার মুসলমানের সংখ্যা যেহেতু কম, এটা হিন্দু শাসিত একটা দেশ ভারত, তো সেখানে দেখেন তারা এমনভাবে প্রচার করেছেন যে মুসলমানদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে, এখানে শুধু হিন্দুরাই থাকবে, মুসলমান থাকতে পারবে না। এবং এইটা কিন্তু তাদের এই প্রচারণা এত বেশি কাজ করেছে যে হিন্দুরা আর মমতাকে মনে করেছে যে মুসলমানদের পক্ষের, সেই জন্য তারা মমতাকে ভোট দেয়নি। এটা একটা বড় ফ্যাক্টর হিসাবে আমি কাজ করছে বলে আমি মনে করি এখানে। সেই জন্য আর মুসলিম বিরোধী যে মনোভাবটা তাদের মধ্যে আপনার প্রকট আকার ধারণ করেছে, যে মুসলমান এদেশে থাকলে, এবং তারা যে আপনার করেছে বিজেপি যে মুসলমানদেরকে বাংলাদেশে খেদাও, ফিরিয়ে দাও, এবং এই যে খেদাওটা এটা হিন্দুরা কিন্তু পছন্দ করেছে। আর মমতা গিয়ে সেখানে বলছে মুসলমানদেরকে কিছু করতে দেওয়া হবে না, মুসলমানদেরকে কিছু প্রোটেকশন দেওয়ার জন্য সব কিছু বলছে, যে মুসলমানরা এদেশের নাগরিক, সুতরাং তাদের উপর কোনো অন্যায় করতে দেওয়া হবে না। এখানে কিন্তু আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখানে একটা বিরাট ফ্যাক্টর হয়েছে তার ভোট কমার পিছনে। ওই বিষয়গুলি তো আছেই, কিন্তু এখানে এটা বড় যে সে তো মুসলমানদের পক্ষে, এটা থেকে শিক্ষা নেওয়ারও অনেক কিছু আছে, অনেক কিছু আছে। জ্যোতি বসু যখন ছিল, জ্যোতি বসু যখন বামপন্থী রাজনীতিবিদ, এবং সে যখন মুখ্যমন্ত্রী ছিল, তার যখন পতন হয়, পরে আমি আবার ওখানে গিয়েছিলাম চিকিৎসা নেওয়ার জন্য, সেখানে মানুষের মধ্যে যে একটা ইমোশন দেখেছি, তারা বলছেন যে উনি আসলে বামপন্থী রাজনীতি করে আমাদের দেশকে পিছনে নিয়ে গেছে, সুতরাং সেটা, এবং বাংলাদেশকে নিয়ে কিন্তু তারা অনেক সময় হিংসা করত। আমি যে আলাপ করেছি তাদের সাথে, বিভিন্ন হোটেলে ছিলাম, হয়তো রাস্তায় অনেকের সাথে আলাপ করেছি, তারা বলছে যে আজকে বাংলাদেশে রাস্তাঘাটের যে অবস্থা, আপনি যদি বনগাঁও দিয়ে যান, নাকে রুমাল দিয়ে যেতে হয়, হ্যাঁ, এরকম দুর্গন্ধ বাইর হয়, কাঁচা লেট্রিনগুলা, বাথরুমগুলা। তো সেখানে যখন তারা বাংলাদেশের দিকে তাকায়, যে বামপন্থী রাজনীতির কারণেই বুঝি আমরা বাংলাদেশের রাস্তাঘাটের মতো এত উন্নতি করতে পারতেছি না, এটা তাদের অনেকের ক্ষোভ ছিল। এবং সেই জন্য ধরেন জ্যোতি বসুর পতনটা তার সরকারের বামপন্থীদের পতন সেখানে হলো, তারা আশাবাদী ছিল যে মমতা অনেক কিছু তাদের করে দিবেন, কিন্তু আসলে মমতার প্রতি যে প্রত্যাশা তাদের ছিল, সেই প্রত্যাশাটা উনি পূরণ করতে পারে নাই। এটা একটা ফ্যাক্টর। সবচেয়ে বড় ফ্যাক্টরটা যেটা আমি প্রথমে বললাম, যে ওই দেশটাকে হিন্দুত্ববাদী যে অবস্থান তৈরি করা, এটার জন্য আমি মনে করি, এবং মুসলিম বিরোধী অবস্থাকে তৈরি করা, এটার জন্য সবচেয়ে বেশি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মেনে নিচ্ছে না, হ্যাঁ, মেনে নিচ্ছে না তার এই এটা কিন্তু আমরা কিন্তু আসলে নির্বাচন কমিশন বলেছেন যে তারা সরকারের পক্ষে ছিল, এটা কিন্তু দেখেন সরকারের পক্ষে অবশ্যই ছিল। আমরাও যেই রেজাল্টগুলি পাচ্ছি, যে পাচ্ছি, আপনার খবরাখবর পাচ্ছি, সেখানে
তারা পক্ষে ছিল। এবং আপনি দেখেছেন যে হিন্দি ছবিগুলি যে হয়, হিন্দি ছবি মানে বাংলা ছবি, আচ্ছা, হ্যাঁ, কলকাতার বাংলা কলকাতার যে ছবিগুলিতে বাংলা, জি। আমরা যখন দেখি সেখানে ফাটাকেষ্ট আছে, এবং আপনার অন্যান্য ছবিগুলি তো দেখি সেখানে বোট মানে ইয়াগুলিতে কিভাবে সিল মারে ছবিতে দেখায়। সুতরাং তাদের এখানে কিন্তু ট্রেডিশন এটা আছে, এই কেন্দ্র দখল করার ট্রেডিশন আছে। এবং আমরা অনেকটা সেখান থেকে শিখছি বলে মনে হয়। হ্যাঁ, কারণ ওই যে আওয়ামী লীগ পিরিয়ডে যেটা হয়েছেন, অনেকে তো আমরা মানে তামাশা করেও বলছি অনেকে, হ্যাঁ, যে আসলে মানে মোদিও বাংলাদেশ থেকে আমরা নতুন করে শিখতেছে যে কিভাবে কেন্দ্র দখল করতে হয়, কিভাবে রাতের ভোট দিনের ভোট আগের রাতে নিতে হয়। মোদি বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করতেছে। এবং এটা একটা ফ্যাক্টর এখানে ছিল যে তারা বিজেপিকে বিজয়ী করার জন্য প্রশাসনের একটা নগ্ন হস্তক্ষেপ বলা যায় ছিল। তো সেটা আপনার মমতা উনি মানছেন না। এবং মমতার সাথে সাথে আপনার সেখানের একটা অংশ আমি দেখছি জনগণের ভিতরেও সেটার ইয়াটা আছে, ক্ষোভটা আছে, যেটাকে মেনে নেওয়া যায় না। এখন এটা আমি মনে করি যে ইন্ডিয়ার বিষয় তো সবকিছু তো আমরা বলতেও পারি না তাদের বিষয়ে। আমাদের একটা রিজার্ভেশন আছে যে তাদের ব্যাপারে আমরা কতটুকু বলতে পারি এই বিষয়ে, এবং এটার প্রভাবটা বাংলাদেশে পড়বে কিনা, কতখানি পড়বে, সেটা আসলে সময়ের অপেক্ষা। এবার আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই একটু, আজকে আমাদের তথ্য উপদেষ্টা বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে। সেলিম ভাই, আপনার কাছে যদি প্রশ্নটা রাখি, যদি এই নির্বাচনটাই হবে তাহলে সব জেলায় প্রশাসক নিয়োগ করা হলো কেন? ওটার এটা আমি এই বিষয়টা তথ্য উপদেষ্টা মহোদয় যদি বলে থাকেন, জি, এখানে কিন্তু আবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কিন্তু আবার বলছেন অন্যটা। উনি কিন্তু বলছেন যে জুলাই থেকেই স্থানীয় সরকার, এগুলি আমরা মানে ইয়াতে পাচ্ছি আর কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে, হ্যাঁ, যে উনি বলছেন এরকম। তা আসলে কতটুকু সত্য আমি এটা জানি না, কারণ এটা আমাদের সংসদে এটা নিয়ে এখনো আলোচনা হয়নি। নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে। প্রশাসক নিয়োগের যে বিষয়টা, আপনার যখন কোনো ইউনিয়নে চেয়ারম্যান না থাকবে তার পরিবর্তে চালাবে কে? একজনকে না একজনকে চালাতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ফাংশন কিন্তু অনেক, হ্যাঁ, সেখানে আপনার সরকারি যে সাহায্য সহযোগিতা আসে সেগুলি মানুষকে দেওয়ার জন্য ওই চেয়ারম্যানের প্রয়োজন লাগে। হ্যাঁ, চেয়ারম্যান সেখানে রিকমেন্ডেশন লাগে। তো সেখানে যদি আপনার চেয়ারম্যান না থাকে তার পরিবর্তে তো একজন লোক লাগবে, সেই জন্যই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। বিসিবিতেও তো এরকমই হয়েছে যে অ্যাডহক কমিটি যেটা করা হয়েছে, আগের নির্বাচনটা ঠিকমতো হয়নি বলা হচ্ছে, বা নির্বাচিত হয়ে এসেছিল, কারোর জন্য তো আপনার কাজ আটকে থাকবে না, জনগণের কাজ আটকে থাকবে। এই যে অ্যাডহক কমিটির এনারাই আবার নির্বাচনে অংশ নেবেন, এই জিনিসটা তো এই প্রশাসক নিয়োগের মতো। এটা ওনারা যদি ভালো কাজ করে নির্বাচনে অংশ নিলে তারা আবার আসবে যদি ভোট যদি তারা পায়। আরেকটা বিষয় যে উপজেলার যে বিষয়টা আপনি দেখেছেন যে প্রশাসক কিন্তু উপজেলায় আছে, তো উপজেলা তো দীর্ঘদিন যাবৎ খালি। ওই 5ই আগস্টের পরে উপজেলা আবার বিলুপ্ত ঘোষণা করা হলো। তো এখন ওইখানে তো প্রশাসক লাগছে, এবং প্রশাসক তো ইউনো, হ্যাঁ, প্রশাসনের যিনি কর্তা ব্যক্তি উপজেলায় উনি কিন্তু ওখানে প্রশাসক। সুতরাং এটা আমি মনে করি খুব একটা মানে বেশি দিন আবার যদি লিঙ্গারিং করে, কিন্তু এই 1 বছর না হয়ে এটা তো এখনই দিয়ে দেওয়া উচিত। এবং ইউনোর তো আলাদা ফাংশন আছে। এখন সে যদি উপজেলা চেয়ারম্যানের কাজই তাকে করতে হয় তাহলে কি হবে? কিন্তু আমি এখানে একটু দ্বিমত আছে আমার ব্যক্তিগত, সেটা হলো যে একটা উপজেলায় যেখানে এমপি আছে সেখানে উপজেলার চেয়ারম্যানের প্রয়োজনটা কি? কারণ এমপির ফাংশনটা জনগণের কাজ করাই তো এমপির ফাংশন। এখন উপজেলা চেয়ারম্যান সেখানে কি হচ্ছে, আপনার প্রশাসনে একটা ডিভিশন হয়ে যাচ্ছে। উপজেলা চেয়ারম্যানের সাথে দেখা যায় যে এমপি একটা দ্বন্দ্ব তৈরি হয়, এবং এতে করে অনেক জায়গায় কাজের মধ্যেও তো ওভারল্যাপিং হচ্ছে। এখন আপনি দেখেন একটা অর্ডার হয়েছেন, আইয়ুবী ভাই উনিও শুনেছেন এবং ওনার কাছেও সেটার ইনফরমেশন আছে, যে আমাদের সংসদ সদস্য যারা তাদের কিন্তু আমাদের উপজেলা লেভেলে বসার কোনো জায়গা নেই। আমরা যে যাই ইউনো সাহেব যদি বসতে দেয় তাহলে বসতে পারবো, নাহলে আমাদের কোনো জায়গা নেই আমাদের নিজের বাড়িতে। কিন্তু উপজেলা প্রপারে মানুষের যোগাযোগের সুবিধা হলো উপজেলা প্রশাসক যেখানে থাকে মানে সদরে, কিন্তু আমার বাড়িটা অনেক দূরে। আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমার বাড়ি অনেক দূরে, তো সেখানে মানুষের যাতায়াতের অসুবিধা হবে। তো সেখানে যদি আমি উপজেলা ইউনোকে যেখানে পাওয়া যাচ্ছে, ওসিকে যেখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন দপ্তর যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে যদি আপনার এমপিরও একটা অফিস থাকে তাহলে এটা সহজ হয়। কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট একটা ব্যবস্থা নিচ্ছে। তো সেখানে আপনার উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি আছে, হ্যাঁ, এবং উপজেলা চেয়ারম্যানের এখানে অফিস আছে। তা এই অফিসের যে আপনার খরচটা, এটা আমাদের দেশ
আমরা ঋণগ্রস্ত একটা দেশ এখন। আচ্ছা, এখন আমাদের যে এই উপজেলা চেয়ারম্যানের পদটা আমি মনে করি থাকার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে এমপি যেহেতু আছে, বুঝতে পারছি। প্রয়োজনটা কি? জি, তো সেই জন্য আমি চাই যে নির্বাচন গ্যাপ রাখা ঠিক না, নির্বাচন হয়ে যাক তাড়াতাড়ি, যেখানে ইউনিয়ন পরিষদগুলা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যেমন বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব জুলাইতে হোক, আমি কিন্তু একমত যে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হোক। সালাউদ্দিন ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই বিষয়, এবং সেলিম ভাই যেই কথাটা বললেন যে এই যে আমি বিসিবির কথাটাও বলছিলাম যে অ্যাডহক কমিটি করা হয়েছে এবং তাদের মধ্যেই কেউ না কেউ এই নির্বাচন অংশ, এটাকে কোনোভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা এটা একটা, এবং এই যে হাসনাত সহ যে সংসদে একটা কথা বলেছিল এই বিসিবির এটার সম্পর্কে যে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, আপনারা শুনেছেন মনে হয়, এই ধরনের কমেন্টও কিন্তু এসছে সংসদ সদস্যদের কাছ থেকে। আপনি জি, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু এই আলোচনা আসার আগের একটু আপনার একটা কোশ্চেন ছিল যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশে সীমান্তের পড়বে কিনা? ওপারের জি। নির্বাচনের রেজাল্টের প্রভাব পড়বে কিনা। দেখুন, একেবারে এবারে নির্বাচনে নগ্নভাবে মুসলিম বিরোধী প্রচারণা ছিল। নরেন্দ্র মোদী নিজে বিভিন্ন মন্তব্য করেছেন, শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। জি। সো মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ এটাকে একেবারে অবজ্ঞা করতে পারে না। এটা একটা যদি বলে যেন ফিজিক্যাল ইম্প্যাক্ট না পড়লেও মেন্টাল একটা ইম্প্যাক্ট এখানে পড়বে আর কি। দ্বিতীয় হলো বাংলাদেশ হলো দ্য লার্জেস্ট, মানে আমি বলবো সবচেয়ে বড় সীমান্ত হলো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, এবং সীমান্তের একটা বড় অংশ কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে। এই পশ্চিমবঙ্গের সীমান্তকে কেন্দ্র করে আপনি দেখবেন শুভেন্দু অধিকারী যদি সম্ভাব্য মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, বারবার তিনি এরকম কটাক্ষ মন্তব্য করেছেন, যেটা আসলে মানে এবারে তিনি যদি মুখ্যমন্ত্রী হয়, তার এই কথার রিফ্লেকশন যদি হয় তাহলে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়বে। এবং তিনি এই মুহূর্তে যে কথাটা বলেছেন, এই নির্বাচনে কয়েকবার বলেছেন, প্রশ্নোত্তর পর্বে, যে শেখ হাসিনার কি হবে। তিনি সে বলছেন শেখ হাসিনা, সে বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি শাহজালাল বিমানবন্দরের প্রধানমন্ত্রী হিসেবে সসম্মানে আবার অবতরণ করবেন, এই কথা কিন্তু সে বলেছেন। সুতরাং সে এইভাবে জোর দিয়ে বললে এটা তার কিন্তু ইনার রিফ্লেকশন, আমি বলবো তার মানে যে সে যেটা ফিল করে সেটার রিফ্লেকশন হয়েছে। সুতরাং এই ধরনের কথাগুলো যখন আসবে এবং কোনো কারণে শেখ হাসিনা বলেন বা এই মহল যদি তাকে কাজে লাগাইতে চায়, তখন বাংলাদেশের পলিটিক্সেও কিন্তু এটার একটা ইম্প্যাক্ট তৈরি হবে। দ্বিতীয় হলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, দুইটা সরকার থাকার কারণে এখানে আবার একটা ব্যালেন্স হওয়ারও সম্ভাবনা আছে। একেবারে রাজ্য সরকার চাইলেই সব ইম্প্যাক্ট বাংলাদেশ মানে চিন্তার বাইরে করতে পারবে না, যদি না কেন্দ্রীয় সরকার সেই একই চিন্তা করে। সুতরাং আমি মনে করি যে ইন্ডিয়া সচেতন দেশ হিসেবে তাদের এই বুথটা তৈরি হবে যে এই সীমান্ত কেন্দ্রিক এই ঝামেলাটা তারা নতুন করে তৈরি করবে না। বিশেষ করে পুশিন করা, সীমান্তে একটু ঝামেলা করা, করা, এটার একটা ইয়ে আসছে। তিস্তা চুক্তি দিস ইজ দ্য মেজর ইস্যু অফ, মানে আমি বলি পশ্চিমবঙ্গ। হ্যাঁ, আগে একটা আমি এ ব্যাপারে আশাবাদী হতে চাচ্ছি এ ব্যাপারে, কারণ হলো বারবার বলা হচ্ছিল যে এর আগেও বেশ কয়েকজনের সফরে বলা হচ্ছিল যে কেন্দ্রীয় সরকার চাচ্ছে বাট রাজ্য সরকারের চাচ্ছে না, বিশেষ করে মমতা ব্যানার্জি চাচ্ছে না যে তিস্তা চুক্তিটা এক্সিকিউশনে যাক, এইটা তখন তারা বলে আসছিল। এখন আমরা আশা করতেই পারি যে মমতা ব্যানার্জি নেই, সুতরাং এই চিন্তার পরিবর্তন হবে। তবে আমার কাছে একটা ডাউট তো থেকেই যায়, আসলে কেন্দ্রীয় সরকারের ইচ্ছার বাইরে গিয়ে মমতা তখন সেটা করেছে কিনা, আর সেটা মমতা না থাকায় এখন বাস্তবায়ন ঘটবে, এটা আমি চাই আর কি। সব মিলিয়ে সীমান্ত, পানি, ব্যবসা বাণিজ্য একটা বিরাট, আমি নিশ্চয়ই আপনারা কলকাতায় গিয়েছেন, আমি গিয়ে দেখেছি এটা অনেকটা বাংলাদেশের মতোই। কলকাতায় গেলে মনে হয় যে বাংলাদেশিরা প্রচুর হোটেলগুলোতে ব্যবসা বাণিজ্যে ইয়ে করে। বাংলাদেশেও অনেক মার্কেট মানে আসলে ইন্ডিয়ান এই পণ্য দিয়েই চলে। সুতরাং এই যে একটা বিশাল বাণিজ্য আছে, এখানে যদি আস্থার ঘাটতি হয়, সম্মানের ঘাটতি হয়, পারস্পরিক একটা দ্বন্দ্বের সূত্রপাত হয়, এর একটা বিরাট ইফেক্ট বাংলাদেশের পলিটিক্সে, বাংলাদেশের বিজনেসে পড়বে। এই আমি আশাবাদ হব যে কোনো ধরনের এরকম পড়বে না। এবার আসি আমি স্থানীয় সরকারের নির্বাচনে। আমি শুরুতে সাধুবাদ জানাই যে সিদ্ধান্ত হলো, সরকার সিদ্ধান্ত হোক বা না হোক, এই কথাটা যে আসছিল যে নির্বাচন হবে, এটা কিন্তু মানুষ চায়। কারণ আমি একজন সংসদ সদস্য হিসেবে দেখি একটা মেম্বারের যে কাজ, এমনকি একজন চৌকিদারের যে কাজ, এটার জন্য এখন এমপির কাছে মানুষ আসছে। কারণ নির্বাচিত মেম্বার ওয়ার্কিং ইয়েতে নাই, সেই ওয়ার্কিং স্টেশনে নাই, তাকে পাচ্ছে না, তাকে না পেয়ে এখন এমপির কাছে আসছে। ইমিডিয়েটলি হতে পারতো না? হ্যাঁ, সেটা আমি বলছি যে আমি বলি যে
এটাকে সাধুবাদ জানাই হবে, জি। তবে দাবি করব এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এক্স্যাক্টলি। এটা হওয়া দরকার। এটা হলে মানুষের মধ্যে স্বস্তি আসবে। এটা বিগত সরকার তো চেয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার তো চেয়েছিল সেটাই আগে দিক, সেই নির্বাচনটা আগে হোক, তারপরে জাতীয় নির্বাচনটা হোক, তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা তৈরি হইতো না। তবে একটা উদ্বেগ বা উৎকণ্ঠার বিষয়, সেটা যেটা মমতা ব্যানার্জি এখন করছে, ঠিক একই ধরনের উদ্বেগ এবার আমি বলবো স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশে রয়ে গেছে। সেটা হলো যে আগে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এমনিতেই আমি গত এই 17 বছর যদি দেখি, আওয়ামী লীগের টিকিট পাইলে বা নৌকা মার্কা পাইলেই ধরে নেওয়া হয়তো যে তিনি আসলে বিজয়ী হয়ে গেছে। আমি নিজে দেখেছি আমার এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী যিনি ছিলেন, তিনি মনোনয়ন পাওয়ার পর লাইন ধরে ফুলের মালা দিয়েছে তাকে। আমি জিজ্ঞেস করলাম, ভাই কিসের ফুলের মালা? বলছে যে উনি মনোনয়ন পাইছে মানে উনি জিতবে নিশ্চিত। আসলে জিতে গেছে। তাই এই যে একটা মানে আমি বলবো সোশ্যাল এনভায়রনমেন্ট তৈরি করা হয়, সেটা কিন্তু এবার হচ্ছে। দেখেন মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব, তিনি প্রবীণ নেতা বাংলাদেশের এবং ঢাকা মহানগরীর খুব মানে ইয়ে ছিল, তিনি একজন প্রশাসক এখন। এবং তিনি, আপনি গত কয়েকদিন আগে একটা ইয়েতে বর্তমান রেল প্রতিমন্ত্রী হাবিব এবং আরেকজন মন্ত্রী রাজীব সাহেব, দুইজনকে দুই পাশে রেখে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আপনার এই এলাকার, আপনাদের জনগণকে উদ্দেশ্য করে বলছে যে আপনাদের এই এলাকার সমস্যার সমাধানে আমি আর হাবিব যদি ইচ্ছা করি তাহলে কি সমাধান করা সম্ভব না? তাও জনগণ বলছে হ্যাঁ সম্ভব। বলছে তাহলে ধরে রাখেন আমি এবার সিটি নির্বাচন করব, এই নির্বাচনে আপনারা যদি আমাকে বিজয়ী করেন, এবং হাবিব তো বিজয়ী হলোই, সুতরাং আমরা দুইজনে মিলে এই এলাকার সমস্যার সমাধান করব। তার মানে যিনি আসলে রেফারি, তিনি ঘোষণা দিচ্ছেন ইলেকশন করবেন, তিনিই বিজয়ী হবেন। এই নির্বাচনটা আসলে কেমন হবে একেবারে মানে স্পষ্ট ধরে নিয়ে যাচ্ছে। এই যে একটা মানে আমি বলবো জনগণের মধ্যে একটা সন্দেহ তৈরি করা হচ্ছে, জনগণের মনের মধ্যে এই নির্বাচন আসলে স্বচ্ছ হবে কিনা, এই আশঙ্কা কিন্তু গত নির্বাচনে ছিল। এবং এই টাইম গ্যাপটাও তো এটা একটা অনেক বড় একটা মানে এই সময় যত বাড়বে তাদের তারা তত রুটে যাবে। আমার বাড়ি গাজীপুর সিটি নির্বাচনে যিনি সম্ভাব্য প্রার্থী, বিএনপির এই মহানগরী সভাপতি, তিনি সেখানে প্রশাসক হয়েছেন এবং তিনি আসলে আমার বিবেচনায় তিনি প্রার্থী হওয়া উচিত। মানে তিনি সাবেক চেয়ারম্যান ছিলেন, বেশ ইনফ্লুয়েন্সিয়াল লিডার, তিনি সেখানে প্রার্থী হওয়া উচিত এবং আমার মনে হয় বিএনপি হয়তো তাকেই মনোনয়ন দিবে। তাকে কেন প্রশাসক করার দরকার ছিল আমার কাছে মনে হয় না। বিএনপি একেবারে আমি বলবো এই জায়গায় একটা মানে মেজর মিস্টেক করেছে। সে যদি বিজয়ী হয় এবং ইফেক্টিভলি সব ধরনের রোল প্লে করে, কোনো ধরনের করাপশন না করে যদি সে বিজয়ী হয়, তারপরে একটা কোশ্চেন থাকবে যে তিনি তো প্রশাসক ছিল, সুতরাং তিনি কোনো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করছে এবং জনগণ খুব সহজে এটাতে একটা সন্দেহ তৈরি করতে পারবে, আঙুল তুলতে পারবে। বিএনপি এই জায়গাটাতে আসলে ঠিক করে। দেখেন আওয়ামী লীগ কোন জায়গায় গিয়ে আসলে এই পরিণতির দিকে গেছে, তিলে তিলে এই ধরনের কিছু মিস্টেকের কারণে কিন্তু আওয়ামী লীগ এই জায়গায় আছে। জনপ্রিয়তার জায়গায় কিন্তু তারা মানে আমি বলবো যে একদিনে এই জায়গায় যায়নি। এই ধরনের মিস্টেক সরকার যদি করতে থাকে, মানে অধপতনটা সেদিকে যাওয়াটা খুব অস্বাভাবিক না। আমি বলবো যে এই জন্য এখনই দরকার হলো এই প্রশাসকদের পরিবর্তন করা। যদি নির্বাচন সরকার চায়, নির্বাচন স্বচ্ছ চায়, প্রশ্নমুক্ত চায়, এই প্রশাসকদেরকে পরিবর্তন করে, আমি তো মনে করি অ্যাডমিনিস্ট্রেশন থেকে যাদেরকে প্রশাসক হিসেবে দেওয়া হয়েছিল তারাই যেভাবে চালাচ্ছিল এখন একই কন্ডিশন, নাথিং চেঞ্জড। আসলে কোনো চেঞ্জ আসেনি। কিছু চেঞ্জ আসছে, সেটা হলো যেখানে ধরেন আগে থেকে ফুটপাতে অন্য দলের লোকজন ছিল, এখন তার নিজের দলের লোকজন সেখানে জাস্ট মানে রিপ্লেস করা হচ্ছে। এটা আরেকটা অস্বস্তি তৈরি করছে। ওই তারাও কিন্তু বসে নাই, যারা চলে গেছে তারাও বসে নাই, তারা এখানে এসে ঝামেলা করছে, আবার নতুনরা এসে এখানে একটা নতুন ধরনের ঝামেলা শুরু করছে। এই যে একটা ঝামেলা, এটা সরাইতে না পারলে একটা অস্বস্তি বা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। দেখেন আরেকটা ইয়েতে আমি একটু বলবো, সেটা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে গত নির্বাচনে কিন্তু বিএনপির যেই মানে আমি বলবো জয়ের পিছনে কোথাও আওয়ামী লীগের লোকজনের একটা বড় ভূমিকা ছিল। যেমন তো খেয়াল করে দেখেন, একচাটিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, এই আসনগুলিতে বিএনপি জয়ী হয়েছে। এই আসনগুলিতে আওয়ামী লীগের ভোট বেশি, এটা মানে আমাকে আর বলতে হবে না, এটা সবাই মোটামুটি বিশ্বাস করে বা জানে। যুগ ধরে এখানে সেখানে জিয়ে হয়েছিল। আমি সংসদে দেখেছি অনেক এমপি দাঁড়িয়ে বলেছে যে গত 54 বছরে কেউ জিতে নাই, এবার আমি জয়ী হলাম। কারা জিতেছে হলো আওয়ামী লীগের লোকজন জয়ী হয়েছে। এটা অনেকেই তারা একেবারে মানে অকপটে স্বীকার করেছে। তাদের সাথে কিন্তু এবার একটা কনফ্লিক্ট তৈরি হবে, কারণ যারা কাজ করেছে আওয়ামী লীগের, তাদের একটা প্রত্যাশা ছিল, অনেকের কথা ছিল, সিদ্ধান্ত ছিল, চুক্তি ছিল যে এমপি আপনি হন,
কিন্তু আমি রানিং চেয়ারম্যান, অনেকে নির্বাচিত চেয়ারম্যান শিকার আছে, আমি চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যানই করতে দেওয়া হোক, আমাকে মেম্বারি করতে দেওয়া হোক, আমাকে পৌরসভার মেয়র হিসেবে আমার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে দেওয়া হোক। এই জায়গায় কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এই কনফ্লিক্টে বিএনপি আসলে কতটুকু ট্যাকেল করতে পারবে, নাকি এটা আবার নতুন একটা জটিলতা তৈরি করবে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, হানাহানি হবে, হয়রানির শিকার হবে, এটা কিন্তু একটা বিরাট বড় বিষয়। সেলিম ভাই, আপনার কাছে আসবো। সালাউদ্দিন ভাইয়ের ওই কথার পরিপ্রেক্ষিতে আপনি যদি কোনো আপনার সাইড থেকে কোনো বিশ্লেষণ দিতে চান, এখানে কনফ্লিক্টের কথা এসছে, কনফিউশনের কথা এসছে। না, বিষয়টা হলো এরকম না। যেমন আমাদের হেবি ভাই যেটা বললেন যে আগে একটা ছিল যে আওয়ামী লীগের নমিনেশন পাওয়া মাত্রই মানি তারা পাস, ধরেই নিল যে এখন কিন্তু আর এটা হবে না। এটা এবার নির্বাচনে দেখেছেন জি যে নির্বাচনে যারা মনে করেছিল যে এভাবে যে পাশ করা যাবে, সেই সুযোগ নেই। এখন জনগণ ভোট দিতে হবে। এখন আর ধানের শীষ পেলে পাশ করবে বা দাঁড়িপাল্লা পাইলে পাশ হয়ে যাবে, এটা হবে না। এবং এবার এখন তো জনগণের বিশ্লেষণ জনগণের, হ্যাঁ, জনগণ ভোট দিয়েছেন, এবার কেন্দ্রে গিয়েছেন, এটা সবাই আমাদের স্বীকার করতে হবে। বাংলাদেশের ইতিহাসে এরকমের নজির নেই এই ধরনের নির্বাচনের। আর প্রশাসনের বিষয়টি যেটা আসছে যে সরকারি প্রতিনিধি প্রশাসক, এটা আমি বলবো যে মানে আওয়ামী লীগের যে চেয়ারম্যান, তার পরিবর্তে কিন্তু বিএনপির কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়নি। দায়িত্বটা দেওয়া হয়েছে কি কাকে? আপনি সরকারি কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং বিএনপির এখানে কিন্তু আবার অনেকে বলছেন এরাই ভালো, চলুক আরও কিছুদিন, নির্বাচন আরও পিছিয়ে যাক। কিন্তু আমরা চাচ্ছি যে না, যত দ্রুত জনগণের ক্ষমতা, জনগণের ভোটে তার জনপ্রতিনিধি নির্বাচিত হোক, এটা দরকার। কারণ যেই ব্যক্তিটি আজকে আছে, তিনি তো কয়দিন পরে ট্রান্সফারে অন্য জায়গায় চলে যাবে। তার কাছ থেকে খুব একটা ভালো কিছু পাবো ওইরকম সবাই না। আবার কোনো কোনো ব্যক্তি মনে করে 3 মাস 4 মাস আমি এই এলাকায় যতদিনই থাকি একটা ভালো প্রশাসক হিসাবে আমি দেখাই দিতে চাই, এরকম কিছু আছে, কিন্তু সবাই না। বিএনপির ভোট আওয়ামী লীগের আওয়ামী লীগের ভোট বিএনপিতে প্রয়োজন খুব একটা নাই। কারণ বিএনপি একটা সংখ্যাগরিষ্ঠ জনগণের দল, কয়েকবার 3বার ক্ষমতায় ছিল। এখন 3বার ক্ষমতায় থাকা যে দলটি এবং যাদের ভোটের এবারও 51% সামথিং ভোট বিএনপি পেয়েছে, এর আগেও। সুতরাং আওয়ামী লীগের ভোট কেন বিএনপিতে আসবে? এবং আওয়ামী লীগ তো তাদের টার্গেট হলো বিএনপি, অন্য কেউ না। হ্যাঁ, জামাত ইসলামও তাদের টার্গেট ছিল, তারা জামাতের উপরে অনেক অত্যাচার, অন্যায়, অবিচার করেছেন। কিন্তু তাই বলে আপনার বিএনপি তাদেরকে কোনো শেল্টারও দেবে না। কারণ আওয়ামী লীগ যেটা করেছেন এর দায়িত্ব আমরা নেব না। আর আপনার যারা ওই ভাই একটা কথা বলেছেন সালাউদ্দিন ভাই, যে ওই যে আপনার রাস্তাঘাটের যে ইয়েগুলা, রাস্তাঘাটে যারা করে চাঁদাবাজদের কিন্তু কোনো দল নাই। ওই এরা একবার একদিকে থাকে, সরকার পরিবর্তনের সাথে সাথে আবার ওদিকে চলে আসতে চায়। এই জন্য যেমন আমি আমার এলাকায় বলছি যে আমার সাথে যে ছেলেটির ছবি আছে, সে যদি মাদক ব্যবসার সাথে জড়িত, তাহলে প্রথম ধরবেন তাকে, অন্য লোকটাকে আপনি ধরবেন না। যে এমপির সাথে ঘুরে, তাহলে তারা তো কিছু বলছে না, এই জন্য ওকে প্রথম ধরবেন। আর চাঁদাবাজি যে করে, বিএনপির কোনো ব্যক্তি যদি চাঁদাবাজি করে, তাকে প্রথম ধরেন, তারপরে অন্যদের ধরেন। এটা আমার নেতারও বক্তব্য এবং আমিও কিন্তু এই কথাটি বলি। সুতরাং আমাদের এখানে আমাদের মাধ্যমে আর কোনো মিস্টেক হবে না আশা করি। আমরা অনেকটা শিখেছি, যেটুকু হয়েছে, এনাফ ইজ এনাফ। সামনে জনগণ কি চায় সেটাকে সামনে রেখেই আমাদেরকে আগাতে হবে। জি, সবাই সেটাই আশা করছে এবং সেটাই ইনশাল্লাহ হবে। আমরা আরেকটা বিষয়ে যেটা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে ইউএস এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য চুক্তিটা হচ্ছে, যেটা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে। এই যে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে 9 ফেব্রুয়ারি এই যে একটা চুক্তি হলো, যেটা আমরা জানি যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, ART, সেটার বিশ্লেষণ যদি একটু করতে যাই, একটা বিশ্লেষণ কালকে এসছে, এর আগেও এসছে। এই চুক্তি বিশ্লেষণে আমরা জানি যে এখানে শুল্কর বিষয় আছে, শ্রমের বিষয় আছে, শ্রম, মেধাস্বত্ব, পরিবেশ, কেনাকাটা। কিন্তু একটা আলটিমেটলি দুটো রাষ্ট্রের মধ্যে যদি এর ধরনের চুক্তি হয়, সাধারণত উইন উইন সিচুয়েশনই হওয়ার কথা, যে দুই পক্ষেরই সুবিধা থাকবে। কিন্তু এটাকে বিশ্লেষণ করলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে চুক্তিতে যে ইউজ করা হয় যে শ্যাল অ্যান্ড উইল, এই শ্যালটা বাংলাদেশের ক্ষেত্রে 131 বার শর্ততে এসছে যে বাংলাদেশ শ্যাল, তার মানে বাংলাদেশ বাধ্য সেটা করতে, বাধ্যতামূলক। কিন্তু ইউএস এর ক্ষেত্রে শুধু 6 বার এসছে ইউএস এর শ্যাল, বাট বাকি সমস্ত বিষয় এসছে উইল মানে ইচ্ছা তাদের, তারা যদি করে না করে। এবং এটা বলা হচ্ছে, আজকে বাণিজ্যমন্ত্রী বলেছেন যে এই বিষয়টা তারা
যাচাই বাছাই করছেন এবং এটাকে বাংলাদেশের পক্ষে যাতে যায় সেই বিষয়ে কাজ করা হচ্ছে। এটা কি আসলেই সম্ভব সেলিম ভাই যে এই চুক্তিটাকে নিয়ে কি আর কোনো রিভিজিট করে এটাকে চেঞ্জ করা বা বাংলাদেশের পক্ষে নেওয়া? কারণ আমরা যদি কয়েকটা দেই যে এখানে শুল্ক এবং কোটা বিষয়ের 11টি অনুচ্ছেদ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেখানে বলা হয়েছে যে মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ কোটা দেবে না এবং কোনো নিয়ম, কাগজপত্র, অনুমতি, পরীক্ষা, মান যাচাই বা লাইসেন্স আরোপের নিয়ম করা যাবে না। এটা একটা জাস্ট বললাম, এরকম অসংখ্য আছে। এটা যেহেতু আমাদের মুখপাত্র হলো বাণিজ্য মন্ত্রী, জি, কারণ চুক্তির বিষয়ে বা ব্যবসার বিষয়ে তো বাণিজ্য মন্ত্রী ডিল করবে, সুতরাং সে যেহেতু সে যেহেতু একটা বক্তব্য দিয়েছেন, আমি তার বাইরে কিছু বলতে পারবো না। হ্যাঁ, ওনার বক্তব্যটাই আমার বক্তব্য। এবং আপনি দেখবেন যে বাংলাদেশের জনগণের স্বার্থ বিকিয়ে আমরা কোনো কিছু করব না। জনগণের স্বার্থ যেখানে হাসিল হবে সেভাবে আমরা কাজ করব। সুতরাং তারা শেল হোক আর উইল হোক, সেটা আমরা চাবো আমাদের স্বার্থটা 100% হাসিল করেই আমরা কাজ করব। সেলিম ভাই, আপনাকে একই প্রশ্ন করে এই চুক্তির বিষয়ে আপনার বিশ্লেষণটা এবং এই শ্যাল অ্যান্ড উইলের, এটা তো আসলে প্রযোজ্য, এটা তো একটা মিনিং আছে ক্লজেসের, যে আমরা বাধ্য হচ্ছি আর তাদের এখানে উইন উইন সিচুয়েশনের উইনিং পার্টটা কিন্তু তাদের কাছেই যাচ্ছে, এটার বিশ্লেষণে দেখাচ্ছে। আদৌ কি এটার কি কোনো চেঞ্জ করা সম্ভব? আর এটার উপর যদি ভিত্তি করে আমরা আগে, তাহলে বাংলাদেশের আসলে এই চুক্তিটার কি প্রতিফলন হচ্ছে, রিফ্লেকশনটা কেমন হবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই ইস্যুটি আমি বলবো এখন ডেড, আসলে মানে ডেড কেন, এটা দীর্ঘদিন যাবৎ আলোচনা হয়েছে। তবে এই ইস্যুটি বাংলাদেশকে ভোগাবে, বাংলাদেশের ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। দেখুন, এই চুক্তির উদ্দেশ্য কি? এই চুক্তির একেবারে সুস্পষ্ট উদ্দেশ্য হলো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডেইলিগুলো যদি আপনি দেখেন, এগুলোর ইন্টেলেকচুয়াল বিশ্লেষণগুলো যদি দেখেন, বিশ্লেষণ বলছে একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য ঘাটতি আছে সেটা দূর করা। তারা বলছে এটা বাণিজ্য ঘাটতি আছে, এবং এটার মধ্যে এমন কিছু আছে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, যে কারণেই এই চুক্তি প্রথমে সকলের সম্মুখে উন্মোচন করা হয়নি। এটা গোপনে চুক্তিটা করা হয়েছে এবং ঠিক 3 দিন আগে, নির্বাচনের 3 দিন আগে করা হয়েছে, যাতে এটা নিয়ে খুব বেশি আলোচনা হতে না পারে। কারণ নির্বাচনের 3 দিন আগে মানে মোস্ট পপুলার ইস্যু হলো ইলেকশন। এখন যত কিছুই আসা হোক, এটা আসলে এখানে করবে না। যেমন আপনার মিডিয়াতে বলেন, চায়ের টেবিলে বলেন, টকশোতে বলেন, এগুলো বললেও তখন আর এটা এতটা ছিল না। তো যেহেতু গোপনে করা হয়েছে, একটা বিশেষ মুহূর্তে করা হয়েছে, বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে, সুতরাং এটা বাংলাদেশের পরিপন্থী, বাংলাদেশের স্বার্থের বিরোধী এটা, এবং বাংলাদেশকে এটা ভোগাবে। এবার আসেন, এটা আসলে আমাদের করণীয় কী ছিল, কি সুযোগ ছিল, করা হয়নি বা করা যায়নি বা করেনি। এটা হলো 60 দিনের মধ্যে এই চুক্তি পুনর্বিবেচনার সুযোগ ছিল সরকারের, কিন্তু দুঃখজনক হলো সত্য, সরকার পুনর্বিবেচনার সুযোগ কিন্তু নেয়নি। এই সুযোগ না নিয়ে সরকার প্রকারান্তরে এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে, চুক্তিকে বাস্তবায়নের জন্যই উদ্যোগ গ্রহণ করবে বলে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে সায় দিয়েছে। এটা আমি 1 নম্বর বলবো। 2 নম্বর হলো, দেখেন, এই চুক্তির মূল হোতা কিন্তু ডক্টর খলিলুর রহমান, যিনি এখন বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা। ডক্টর খলিলুর রহমান এই চুক্তির হোতা হিসেবে তিনি বাংলাদেশের স্বার্থবিরোধী, বাংলাদেশের জনগণকে লুকিয়ে রেখে, বাংলাদেশের জনগণকে না জানিয়ে, বিশেষ মুহূর্তে বিশেষ উদ্দেশ্যে এই চুক্তির দায়ে অভিযুক্ত হয়ে এখন কারাগারে থাকার কথা। তিনি কারাগারে না থেকে এখন রিওয়ার্ড পেয়েছেন, তিনি পুরস্কৃত হয়েছেন। এই জন্য আমরা বলি, আসলে দেখেন, এই নির্বাচনে একটা মানে অঘোষিত কিছু একটা হয়েছে, যেটাতে আপনি একেবারে মানে স্পষ্ট বলতে পারেন যে কি ঘটনা কিভাবে হয়েছে। এই চুক্তিটাই নির্বাচনে জয়ের জন্য যথেষ্ট, আর কিছু না। ডক্টর খলিলুর রহমান এমন কি করেছেন, তার কি এমন ক্যারিজমেটিক লিডারশিপ রয়েছে যেটা বিএনপির অন্য নেতার মধ্যে নাই? তিনি পররাষ্ট্র মন্ত্রী হতে পারলেন না, আর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। এবং এটা একেবারে লিখে রাখেন আপনি, এই চুক্তি পাই টু পাই বাংলাদেশ বাস্তবায়ন করতে বাধ্য, যেহেতু ডক্টর খলিলুর রহমান ছিলেন, খলিলুর রহমান আছেন, খলিলুর রহমান থাকবেন। খলিলুর রহমান থাকার কারণেই তাকে সরকারকে বাধ্য করবে। কারণ সরকার, বিগত সরকারকে, এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে এই খলিলুর রহমানই বাধ্য করেছে। সে যেহেতু তাকে বাধ্যবাধকতায় বাধ্য করা হয়েছে, সুতরাং এখন আবার বাধ্যবাধকতায় বাধ্য করা হবে এই চুক্তি বাস্তবায়নের জন্য। সুতরাং আমি একটু সেলিম ভাইয়ের আপনার এই কথারই একটু জবাবটা জানতে চাচ্ছি, কিন্তু সেলিম ভাই আগেই বলে রেখে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমি খুবই দুঃখিত। একটু সংক্ষেপে আমাদেরকে এটার অ্যান্সারটা যদি আপনি দেন, যে উনি যেটা বলছেন এটার
কি না, ধরনের? এটা চুক্তির বিষয়ে আমি আপনার সাথে একটা চুক্তি করলাম, জি, দেখা যাচ্ছে যে আমার স্বার্থ হাসিল হচ্ছে না, তাহলে তো আমি চুক্তি যে কোনো সময় বাতিল করতে পারি। কিন্তু ওটা তো 60 ডেজের টাইমের, ওটা 60 তো পার days-এর হয়ে গেছে, পরেও এখন আমি কি আপনার এটা সাথে পারবো? আমি একটা কন্ট্রাক্টে গেলাম জি, যে আপনার সাথে যে আমার এই কন্ট্রাক্ট হবে এবং আমি আপনাকে এই জিনিস দিব। রাইট, যখন আমি দেখব যে না, আপনাকে এটি দিতে গেলে আমার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, জি, তখন আমি সেগুলি আমি নতুনভাবে আবার চিন্তা ভাবনা করব যে না, আর দেশটা তো একে পুরো পৃথিবী তো আর আমেরিকা চালায় না, আরও তো দেশ আছে। হ্যাঁ, আমার ব্যবসা যদি এখানে না হয়, আমি আরেক জায়গায় ব্যবসা আমার দ্বার খোলা আছে, আরেক জায়গায় যাবো আমি, সেখানে আমি এরকম কোনো বাইন্ডিংস আছে বলে আমি মনে করি না। তাহলে আপনি বলছেন যেটা এখনো সম্ভব, যেটা আজকে আমাদের বাণিজ্য মন্ত্রী বললেন যে জি। বাংলাদেশ অনুকূলে চুক্তিটিকে কাজে লাগানোই হবে আগামী দিনের প্রচেষ্টা। জি, জি, এটা আমি তাহলে একটু ভাই মানে জি, অনেক স্যার। একটু যদি ক্লিয়ার করে দেখেন, এই চুক্তি বাস্তবায়নের মানে মেজর যে পার্টটা ছিল, যেটাতে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেটা ছিল বোয়িং কেনা। আমরা দেখেছেন কিনা 45,000 কোটি টাকার বোয়িং ইতিমধ্যে কেনার ব্যাপারে মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। মানে দেখা যায় যে এই চুক্তির ক্রুশিয়াল পার্ট, সেই পার্টটা এক্সিকিউশনে যাচ্ছে। তাহলে আপনি বাণিজ্য মধ্যে একদিকে বলছে যে বাংলাদেশের অনুকূলে আনার জন্য, আর যুক্তরাষ্ট্রের অনুকূলের যে অংশটুকু এটার মধ্যে বাস্তবায়নে যাচ্ছে। আরেকটা জিনিস দেখেন, চুক্তি চাইলেই চেঞ্জ করা যায় না, চুক্তি চাইলেই চুক্তির ব্যত্যয় করা যায় না। তেল ক্রয়, এই যে আমরা বিশাল তেল সংকটে ছিলাম, পুরো পৃথিবী তেল সংকটে ছিল। দেখেন পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের অনুমতি না পাওয়ার কারণে রাশিয়া থেকে, অন্যান্য জায়গা থেকে, ইভেন ইরান থেকে তারা তেল কিনতে পারেনি। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি ছিল, বাংলাদেশেরও সেম চুক্তি ছিল যুক্তরাষ্ট্রের সাথে। এই চুক্তি না থাকার কারণে তারা বাইরে থেকে তেল কিনতে পারেনি। তাহলে চাইলেই কিন্তু চুক্তির বাইরে যাওয়া যায় না, এটা একটা ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে আছে। আর যদি সবাই হরহামেশা তার চুক্তি থেকে সরে আসে, তাহলে একটা বিশাল ম্যাসাকার হয়ে যাবে। কারণ এই আমেরিকার সাথে এইটা আমার নতুন চুক্তি না, বেশ কিছু চুক্তি আছে। এটা যে তখন আপনি এফেক্ট করবেন, তখন ফার্দার আপনি চুক্তি করতে গেলে সেটাকে এফেক্ট করবে, অতীতে যে চুক্তিগুলো করেছেন সেগুলোকেও কিন্তু এফেক্ট করবে। এই ধরনের এফেক্টের জায়গায় বাংলাদেশ সরকার যিনি আছেন, যিনি চালাবেন, তিনি একাই সিদ্ধান্ত নেবেন না। আপনারা কিন্তু একটা মেজর পার্ট সেখানে রোল প্লে করে। আমাদের এই ইস্যুগুলো যখন গভর্নমেন্টে উপস্থাপিত হবে, তখন সেটা গভর্নমেন্ট চাইলে সেখানে ইস্যু করতে পারবে না। গভর্নমেন্টের জন্য খুবই ইজি ছিল 60 দিনের মধ্যে এটা রিভাইজ করে এটা বাংলাদেশের অনুকূলে নিয়ে এসে একটা অ্যাক্টে যাওয়া, আবার নতুন করে একটা চুক্তিতে যাওয়া। এই চুক্তিটা তখন বাংলাদেশের অনুকূলে যাওয়া সম্ভব ছিল। এখন অতীতের চুক্তিটাকে 100 জায়গায় রেখে আপনি এখন পরবর্তীতে পরিবর্তন করবেন 60 দিনের পরে, এটা আসলে কার্যকর এবং বাস্তবে আসলে একটু সময়ের অপেক্ষা, তাহলে আমরা অপেক্ষা করে দেখি আজকে যেহেতু বাণিজ্য মন্ত্রী বললেন, আমরা আশা রাখতে পারি যে বাংলাদেশ অনুকূলে নিতে পারবে কিনা আসলে এই চুক্তিটাকে। আজকে আমাদের শেষ করতে হচ্ছে। সালাউদ্দিন ভাই, সেলিম ভাই, আপনাদের দুজনকে ইন্টারভিউতে আসবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।